সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সমীকরণ সম্পর্কে আরো জানি। তার মানে হচ্ছে যে সমীকরণ সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে জেনেছিলাম। তো এই সমীকরণ সম্পর্কে তোমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে। তো এই বিষয়টি আরো ভালোভাবে জানার জন্য এখানে গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে স্বপ্নীল এবং মিতা নামে দুইজন এখানে আমরা দেখতে পাচ্ছি। স্বপ্নীলের বয়স হচ্ছে মিতার চেয়ে 2 বছরের ছোট। যদি মিতার বয়স x বছর হয় তাহলে স্বপ্নীলের বয়স হবে x-2 বছর। তোমরা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছো। তো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে মিতার বয়স যদি x বছর হয় তো সেখানে স্বপ্নীলের বয়স হচ্ছে মিতার বয়সের চেয়ে 2 বছরের কম। তার মানে মিতার বয়স থেকে যদি আমরা -2 করে দিই তাহলে কিন্তু আমরা স্বপ্নীলের বয়স পেয়ে যাব। তাহলে মিতার বয়স x, তাহলে স্বপ্নীলের বয়স হবে x থেকে 2 আমরা বিয়োগ করে দিব। তার মানে স্বপ্নীলের বয়স হবে x-2 বছর। এবার যদি আমরা ধরি যে স্বপ্নীলের বয়স হচ্ছে 12 বছর, তো আমরা এভাবে লিখতে পারবো সম্পর্কটি যে x-2 = 12। কারণটি হচ্ছে যে আমরা এখানে স্বপ্নীলের বয়স বের করেছি x-2, আবার আমরা ধরে নিলাম স্বপ্নীলের বয়স হচ্ছে 12 বছর। তার মানে হচ্ছে এই স্বপ্নীলের বয়স x-2, এটা কিন্তু স্বপ্নীলের বয়স কিন্তু আমরা ধরে নিলাম। তার মানে x-2 সমান হচ্ছে 12। এটি হচ্ছে একটি সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সমীকরণটিতে আমরা x একটি অজ্ঞাত রাশি, যেটাকে আমরা চলক বলি। তার মানে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ এবং এখানে চলক একটি আছে এবং এই চলকটি হচ্ছে x। তার মানে এটি হচ্ছে একটি x চলক বিশিষ্ট সমীকরণ। তো এখন এই x এর বিভিন্ন মানের জন্য কিন্তু আমরা x-2 এর আমরা বিভিন্ন ধরনের মান পাবো। তো এই জন্য এখানে একটি ছক আছে। তো সেই ছকটিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করব। তো x এর বিভিন্ন মানের জন্য x-2 এর আমরা বিভিন্ন মান পাবো। তো যেমন প্রথমে একটা এখানে করে দেওয়া আছে যে x এর মান যখন 2 হয় তখন x-2 এর মান 0 হয়। কিভাবে? যে যখন আমরা এখানে x এর মান, এখানে এই কলামে x এর মান 2 বসাবো তখন 2 - 2 মানে 0। তারপরে যখন আমরা এই কলামে x এর মান 3 বসাবো 3 - 2, তার মানে হচ্ছে এখানে 1 হবে। এই কলামে আমরা কি করব? x এর মান 3 বসাবো, এই কলামটিতে 3 আছে, তাহলে 3 - 2 মানে হচ্ছে 1। এই কলামে 4 - 2 তার মানে 2। এই কলামে কি হচ্ছে x এর মান 5 বসাবো, তাহলে 5 - 2 তার মানে হচ্ছে 3, এখানে 3 হবে। তারপর এখানে হচ্ছে কত? এখানে x এর মান 6 যদি বসাই এই জায়গায়, তার মানে 6 - 2 তার মানে এইখানে ফাঁকা জায়গা হবে 4, 6 - 2। এখানে 7 - 2 এই কলামে 7 - 2, x এর মান 7, তার মানে এখানে x এর মান 7 বসালে 7 - 2 তার মানে 7 - 2 মানে হচ্ছে 5। এখানে আছে 8 - 2 তার মানে এখানে 6 হবে। এখানে 9 - 2 তার মানে হচ্ছে এখানে 7 হবে। এখানে 10 - 2 তার মানে এখানে 8 হবে। এখানে 11 - 2 তার মানে হচ্ছে এখানে 9 হবে। তারপর 12 - 2 তার মানে এখানে 10 দেওয়া আছে। তারপর 13 - 2 তার মানে হচ্ছে 11। তারপরে 14 - 2 তার মানে 12 হবে। তারপর 15 - 2 তারপর 13 হবে। 16 - 2 তার মানে হচ্ছে 14 হবে। তারপর 17 - 2 তার মানে হচ্ছে 16 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করব। তো এখন যে কথাটি সেটি হচ্ছে যে আমরা খালি ঘরগুলো পূরণ করলাম। তো এখন একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে যখন আমরা x এর মান 14 বসালাম তখন কিন্তু x-2 এর মান হচ্ছে 12। তো তার মানে হচ্ছে যে এই যে সমীকরণটা যে আছে x-2 = 12, তার মানে হচ্ছে x এর মান যখন 14 হয় তখন কিন্তু আমরা সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান পাই। তাহলে
যখন আমরা x মাইনাস 12 বসাবো তখন কিন্তু সমান হয় না, অর্থাৎ x ইকুয়াল টু 12 হলে x মাইনাস 2 এর মান হচ্ছে 10। আবার যখন x এর মান 16 বসাই তখন ক্ষেত্রে কি হচ্ছে, x মাইনাস 2 এর মান হচ্ছে 14। তো এখানে শুধুমাত্র আমরা যখন x এর মান 14 বসাবো সেক্ষেত্রে আমরা x মাইনাস 2 ইকুয়াল টু 12, অর্থাৎ এই সম্পর্কটির বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যখন আমরা এখানে x এর মান 14 বসাবো তখন কিন্তু কি হবে, 14 মাইনাস 2 মানে হচ্ছে 12, তার মানে হচ্ছে বাম পাশেও 12 ডান পাশেও 12, তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে। কিন্তু যদি আমরা x এর মান 12 বাদ দিয়ে অর্থাৎ 14 বাদ দিয়ে আমরা অন্য কিছু বসাই সেক্ষেত্রে কিন্তু সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে না। তার মানে সর্বশেষ আমরা বলতে পারি সমীকরণ তাকেই বলবো যা চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। তার মানে এটি একটি সমীকরণ, তার মানে x এর একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু আমরা সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই জানো চলক যুক্ত বীজগাণিতিক রাশিকে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। চলক যুক্ত রাশি যেমন x minus 1 greater than 8, আবার 2y plus 7 less than 13 বা az greater than 15 ইত্যাদি হতে পারে। অর্থাৎ এখানে x এর বিভিন্ন মানের জন্য কিন্তু এটা সত্য হবে, অর্থাৎ x এর কিন্তু সুনির্দিষ্ট মান এখানে পাওয়া যাবে না। অর্থাৎ x এর মান আমরা যদি এখানে 2 বসাই, 2 minus 1 তার মানে 1, এটা কিন্তু হবে না। তার মানে অবশ্যই x এর মানটা এমন হতে হবে সেটা যেন অবশ্যই এখান থেকে 1 বিয়োগ করলে যেন সেই সংখ্যাটি 8 অপেক্ষা বড় হয়। তো তবে এই ধরনের চলকযুক্ত বীজগাণিতিক সম্পর্ককে সমীকরণ বলা যাবে না। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সমীকরণ হতে হলে অবশ্যই কি হতে হবে, চলক থাকতে হবে এবং মাঝখানে অবশ্যই লেস দেন অথবা গ্রেটার দেনের পরিবর্তে সমান চিহ্ন থাকতে হবে, তাহলে আমরা সেটাকে সমীকরণ বলবো, অন্যথায় সেটাকে আমরা সমীকরণ বলবো না। তাহলে এটাকে সমীকরণ বলা যাবে না। একটু চিন্তা করে দেখো তো কেন তাদেরকে সমীকরণ বলা যাবে না। এই সম্পর্কগুলোর মধ্যে কি সমান চিহ্ন আছে? না, সমান চিহ্ন নাই। তো এগুলো কি চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়? অবশ্যই না। কারণটি হচ্ছে আমরা যখন অর্থাৎ এখানে কিন্তু x এর বিভিন্ন মানের জন্য কিন্তু এটা সত্য হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যদি আমরা x এর মান এখানে 10 দিই তাহলে 10 minus 1 9, সেক্ষেত্রে কিন্তু এটা হবে, অর্থাৎ 9 কিন্তু এর থেকে বড়। তার মানে x এর একটা মান পেলাম 10, আবার x এর মান যদি 11 বসাই সেক্ষেত্রে কিন্তু হবে, অর্থাৎ 11 minus 1 10, অবশ্যই 10 এর অপেক্ষা বড়, সেটা কিন্তু হবে। অর্থাৎ এখানে যেটা মানে বোঝানো হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা সমীকরণ নয়, এই কারণে যে এটা x এর মানে অনেক মান আসতে পারে, সুনির্দিষ্ট কোনো মানের জন্য এটা সত্য হবে না। অর্থাৎ x এর একাধিক মানের জন্য সেটা সত্য হবে, কিন্তু সমীকরণ হতে হলে অবশ্যই x এর একটি মানের জন্য শুধুমাত্র সেটা সত্য হবে। তো এখানে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত রাশিগুলো চলকের অসংখ্য মানের জন্য সঠিক হয়ে থাকে। অর্থাৎ আমি আবারও বলছি যে এগুলো সমীকরণ নয়, কারণ হচ্ছে যে এই যে x যে চলক আছে বা এখানে y আছে এখানে z আছে, এদের অসংখ্য মানের জন্য কিন্তু সেটা সঠিক হবে। তো সমীকরণ তখনই হবে যে x এর শুধুমাত্র একটি মানের জন্য কি হবে, সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তো এখানে এই সম্পর্কটি আমরা খেয়াল করি যে 15 plus 7 equal to 21, হ্যাঁ, যে এটা হবে 15 এবং 7 যোগ করলে কত হচ্ছে 22 equal to 21, এটা কখনোই সম্ভব না। এটা কি সমীকরণ? কখনোই সমীকরণ নয়। সমীকরণ হতে হলে মাঝখানে সমান চিহ্ন হতে হবে, এটাও ঠিক আছে, কিন্তু সমান চিহ্ন হলেই হবে না, এখানে কিন্তু একটি অবশ্যই চলক থাকতে হবে। আমরা পূর্বেই জেনেছিলাম যে সমীকরণে একটি চলক থাকে, সেটা একটি থাকতে পারে, দুইটিও থাকতে পারে, আবার তিনটিও থাকতে পারে, অর্থাৎ একাধিক চলক থাকতে পারে এবং মাঝখানে অবশ্যই সমান চিহ্ন থাকবে। তো শুধুমাত্র চলক থাকলে হবে না, আবার শুধুমাত্র সমান চিহ্ন থাকলেও হবে না। তার মানে এখানে যেটা আমরা বুঝতেছি যে সমীকরণ হতে হলে এখানে চলক থাকতে হবে এবং অবশ্যই সেখানে সমান চিহ্ন থাকতে হবে, তাহলে এগুলো কিন্তু একটাও সমীকরণ নয়। কিন্তু এখানে চলক আছে কিন্তু সমান চিহ্ন মাঝখানে নেই, আবার এখানে সমান চিহ্ন আছে বাট এখানে কিন্তু কোনো চলক নেই, সেক্ষেত্রে এটা সমীকরণ হবে না।
তাহলে নিচের একটা ছক আছে, আমরা পূর্বের যে আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম সেটা এখন আমরা এখানে প্রমাণ করব, বা আসলে আমি বুঝলাম কিনা সেটা কিন্তু এখন আমরা এই ছকটি পূরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝবো আমি কতটুকু বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা এই ছকটি পূরণ করি। তো এখানে বীজগাণিতিক সম্পর্ক দেওয়া আছে, এখানে মোট এখানে 7টি সম্পর্ক দেওয়া আছে। তো এই যে প্রথম যে সম্পর্কটি দেওয়া আছে বীজগাণিতিক সম্পর্ক, আমরা প্রতিটাকে এখানে এগুলোকে বীজগাণিতিক সম্পর্ক বলবো, কিন্তু এগুলোর মধ্যে আমরা দেখতেছি যে এই কলামে বলা আছে যে এই বীজগাণিতিক সম্পর্কটিতে আসলে এখানে কোনো চলক আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমরা লিখবো। হ্যাঁ, এখানে চলক আছে, সেই চলকটি হচ্ছে কি এক্স, তাহলে আমরা এখানে এক্স লিখবো। এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এক্স। তারপরে এখানে বলা হচ্ছে যে এই কলামে সমীকরণ হলে টিক চিহ্ন, আর যদি না হয় তাহলে ক্রস চিহ্ন দিব এই ছকটিতে। তাহলে আমরা এখানে কি দিব, অবশ্যই টিক চিহ্ন দিব, কারণ এটি একটি সমীকরণ। সমীকরণ হলে টিক চিহ্ন দিতে বলেছে এখানে, তাহলে এটি একটি সমীকরণ। কারণ হচ্ছে যে এখানে এই সম্পর্কটিতে এখানে সমান চিহ্ন দেখতে পাচ্ছি এবং একটি চলক আছে, একটি অবশ্যই সমীকরণ, বীজগাণিতিক সমীকরণ। এবং এটার কারণটা হচ্ছে কি, তাহলে আমরা এখানে কি করবো, এটা চলক হচ্ছে এক্স এবং সমীকরণ অবশ্যই টিক চিহ্ন দিব। তাহলে এটার কারণটা কি, কারণটা হচ্ছে যে এখানে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম, আলোচনায় বুঝতে পারলাম যে আসলে সমান চিহ্ন থাকতে হবে। তো সমান চিহ্ন এখানে আছে এবং চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়, অর্থাৎ এখানে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু কি হবে, এই সমীকরণটার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবে। সেক্ষেত্রে এখানে আমরা যৌক্তিক কারণ এটাই লিখবো যে সমান চিহ্ন আছে এবং চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। এরপরে আমরা পরের যে বীজগাণিতিক সম্পর্কটি আছে সেটা হচ্ছে 2z greater than 14। তাহলে এটি কি এখানে কি চলক আছে, অবশ্যই এখানে একটি চলক আছে, চলকটি হচ্ছে z। এবং এখানে এটি কি সমীকরণ, হ্যাঁ এটা অবশ্যই সমীকরণ না। কারণটি হচ্ছে যে এখানে আমরা তো জানলাম কিছুক্ষণ আগে যে এই ধরনের যে বীজগাণিতিক সম্পর্ক সেগুলো কিন্তু আমরা সমীকরণ বলতে পারি না, কারণ না যে এখানে যে চলকটি আছে জেড, জেটের কিন্তু কোনো নির্দিষ্ট মানের জন্য এটা সিদ্ধ হবে না। এটা কারণটি হচ্ছে জেটের এখানে অসংখ্য মান আমরা পাবো, অনেক মান পাবো। তো এটা সমীকরণ নয়, ক্রস চিহ্ন দিব। তাহলে এখানে কারণ যেটা লিখবো যে সমান চিহ্ন নেই এবং চলকের অসংখ্য মানের জন্য এটা সঠিক হয়। চলকের নির্দিষ্ট মানের জন্য এটা সঠিক হয় না, চলকের অসংখ্য মানের জন্য এটা সঠিক হয়। এরপরে 3 নম্বরটি হচ্ছে হ্যাঁ এটা আসলে একটি এখানে একটি চলক আছে, সেই চলকটি হচ্ছে ওয়াই। আর এটা কি আসলে সমীকরণ, হ্যাঁ এটা অবশ্যই একটি সমীকরণ। তার টিক চিহ্ন দেব, কেননা কারণ দেখাবো। কারণটি হচ্ছে যে এখানে সমান চিহ্ন আছে এবং চলক ওয়াই নির্দিষ্ট মান পাওয়া যাবে এবং এই কারণে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এরপরের যে সম্পর্কটি আছে, এখানে চলক একটি আছে এক্স, এটি একটি সমীকরণ, অবশ্যই সমীকরণ নয়, এটা আমরা দেখছিলাম পূর্বে যেটা সমীকরণ নয়, এই চিহ্ন থাকলে হবে না। তো এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব এবং এখানে কারণ লিখে দিব যে এখানে সমান চিহ্ন নেই এবং চলকের অসংখ্য মানের জন্য কিন্তু এটা সঠিক হয়, নির্দিষ্ট মানের জন্য সঠিক হয় না। তারপরে এটি দেখবো এখন আমরা। এখানে এটি হচ্ছে কি জেড মাইনাস 7 মাইনাস জেড ইকুয়াল টু 0, তার মানে এখানে একটি চলক আছে, সেই চলকটি হচ্ছে জেড। এখানে এটি কি সমীকরণ, হ্যাঁ এটা অবশ্যই সমীকরণ, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্ন আছে এবং একটি চলক আছে, সেটা আমরা এখানে লিখে দেব। এরপরে পরেরটা চলে যাব আমরা যে এখানে আসলে কোনো চলক আছে কিনা। হ্যাঁ এখানে একটা চলক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্স। তো চলক থাকলে এবং সমান চিহ্ন থাকলে কি সমীকরণ হয়, এখানে আরেকটি ব্যতিক্রম কথা আসতেছে, এখানে এটা সমীকরণ হবে না। কারণটা এখানে লিখে দিয়েছি আমি যে সমান চিহ্ন আছে কিন্তু সমান চিহ্ন থাকলেই হবে না, বাম পক্ষ ডান পক্ষ সমান হতে হবে, কিন্তু এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। এখানে যেটা বলা হচ্ছে যে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না, এক্স এর কোনো নির্দিষ্ট মানের জন্য সমান হয় না। কারণ হচ্ছে যে এখানে এই যে বাম পক্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে একটা বিষয়টা এরকম যে যখন আমরা কোনো রাশিকে বা কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে যখন আমরা 0 দিয়ে ভাগ করি, তখন সেটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা কিন্তু একটা অসীম মান আছে, এটাকে আমরা ইনফাইনিটি বলি। অর্থাৎ ইনফাইনিটি ইকুয়াল টু হচ্ছে কোনো কিছু ডিভাইড বাই 0। তো সেক্ষেত্রে এটা কিন্তু অসীম, অসংজ্ঞায়িত, বাম পক্ষটা অসংজ্ঞায়িত, যা কখনোই 2 এর সমান হতে পারে না। তার মানে এটা সমীকরণ নয়। হ্যাঁ এটা আমার কারণটি এখানে লিখে দিয়েছি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরকম সম্পর্ক কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পূর্বে স্লাইডে।
তো যাই হোক, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এটা সমীকরণ তো নয়ই, এবং এখানে কোনো চলকও নেই, তার মানে এটা ফাঁকা রেখে দেবো। এই জায়গায় আমরা এখানে চলক নেই, এটা সমীকরণ না, ক্রস চিহ্ন দিয়ে দেবো। এবং এখানে আমরা কারণ লিখে দিয়েছি যে সমান চিহ্ন আছে কিন্তু চলক নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি একক কাজ বলা হচ্ছে যে তোমরা প্রত্যেকে খাতায় উপরের ছকটি অনুরূপ একটি ছক তৈরি করো, তারপর বা কমপক্ষে 5টি বীজগাণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করে তা উপস্থাপন করো। তো আমরা পূর্বের ছকটি পূরণ করলাম, এখন আমরা এখানে অনুরূপ একটি ছক আমরা তৈরি করব। তৈরি করার পর আমরা 5টি বীজগাণিতিক সম্পর্ক লিখব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দেখিয়েছি, তোমরা কিন্তু হুবহু এরকম না করে তোমরা কিন্তু আমার মতো করে কিন্তু এরকম একটা ছক তৈরি করে 5টি বীজগাণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করবে। তো যাই হোক, চলো এখন আমরা দেখব ছকটি। এরকম আমি একটা ছক তৈরি করেছি হুবহু। করার পরে আমি এখানে 5টি বীজগাণিতিক রাশি লিখেছি, এই যে একটি, তারপরে একটা, এই একটি, এই একটি, তারপর হচ্ছে এই একটি। এখন আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, যেটা আসলে অজ্ঞাত রাশি হচ্ছে এক্স, সেটা লিখবো। লেখার পরে এটা আসলে কি সমীকরণ, অবশ্যই সমীকরণ টিক চিহ্ন দিব, তারপর যৌক্তিক কারণ এটা লিখে দিব। কিছুক্ষণ আগে যেটা করলাম হুবহু কিন্তু একই কাজ। এভাবে তোমরাও করবা একটা, এভাবে এরকম তোমাদের জন্য তোমরা বুঝতে পারো, বা তোমরা যেন এটা এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করার পর তোমরা এরকম করে একটা ছক তৈরি করে এই কাজটা অবশ্যই করবা। এরপরে এটা সমীকরণের একটা চলক আছে ওয়াই, তারপর এটা অবশ্যই সমীকরণ নয়, ক্রস চিহ্ন, কারণ এটা লিখে দেবো এখানে যৌক্তিক ব্যাখ্যা। তারপরে এটা সমীকরণের এই সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা আমরা টিক চিহ্ন দিব, এটা অবশ্যই চলক জেড, তো কারণ তো জানি আমরা, এটা লিখে দেব। তারপরে এটা অবশ্যই এখানে অজ্ঞাত রাশি নেই, সমান চিহ্ন থাকলে এটা সমীকরণ হবে না, কারণ এখানে চলক নেই, কারণটা লিখে দিয়েছে, সমান চিহ্ন আছে কিন্তু চলক নেই। এরপরে এখানে এটা অবশ্যই অজ্ঞাত রাশি বা চলক নেই, তারপরে এটা সমীকরণ হবে না, সমান চিহ্ন থাকলেই হবে না, কারণ এটা বাম পক্ষ ডান পক্ষ অবশ্যই সমান নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ছকটি আমি আলোচনা করলাম, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে এবং আমি যা আলোচনা করলাম তা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।